জেলার তথ্য দ্বিতীয় পর্বে আমরা বিভিন্ন জেলার নামকরণ, মহকুমা, ব্লকের সংখ্যা, বিশিষ্ট ব্যক্তি সম্পর্কিত তথ্য এবং অন্যান্য তথ্য দেখে নেব। যদিও আমরা আমাদের ওয়েবসাইট targetsscbangla.com এখানে জেলা ভিত্তিক অনেক কবি সাহিত্যিকদের তথ্য দিয়েছি, তবুও তার বাইরে আমরা কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করছি। এর আগের দিন আমরা প্রথম পর্বে পূর্ব বর্ধমান জেলার তথ্য দিয়েছিলাম। তারপরে বিভিন্ন কমেন্ট দেখে আমার মনে হয়েছে আরও কিছু জেলা সম্পর্কিত তথ্য দেওয়া আবশ্যক। তো সেই হিসেবে আজকের এই ভিডিওটি। চলুন আমরা আজকের প্রথম যে জেলা সেটি দেখে নিই। প্রথমে হচ্ছে মালদা। তো প্রথমেই মালদা বা মালদহ এই নামটি কিভাবে হলো সেটা দেখে নেওয়া যাক। একটি মতে ফার্সি মাল এবং বাংলা দহ এই দুটি শব্দের মিলনে মালদহ নামের উৎপত্তি হয়েছে। মালদহের চলতি রূপ মালদা। ফার্সি মাল শব্দের অর্থ হলো সম্পদ, আর দহ এই শব্দটির অর্থ হলো সাগর, অর্থাৎ সম্পদের সাগর, এরকম একটা কিছু বোঝাতে মালদহ নামটা এসেছে। আবার অন্য একটি মতে বলা হয় এই অঞ্চলে একসময় মলদ নামে একটি ট্রাইব গোষ্ঠী বসবাস করত। এদের বর্তমান প্রজাতি বাস করছে এখন বিহারের রাজমল পাহাড়ের কাছে। এদের বলা হয় মালপাহাড়ি। অনেকের মতে এই মলদ শব্দ থেকেই মালদা বা মালদহ এই নামটি এসেছে। তো আপনাদের কোন মতামতটি গ্রহণযোগ্য বলে মনে হয় সেটা কমেন্টে জানাবেন। এরপর দেখে নিই মালদা জেলা গঠন। হ্যামিল্টনের বিবরণ থেকে জানা যায় যে ইংরেজ শাসনের গোড়ার দিকে মালদা কোনো আলাদা জেলা ছিল না। বর্তমান মালদা জেলার কিছু অংশ যেমন কালিয়াচক, শিবগঞ্জ, ভোলাহাট এগুলো সব ছিল পূর্ণিয়া জেলায়। বাকি অংশ ছিল তৎকালীন দিনাজপুর জেলায়। এই সমস্ত জায়গার আইন শৃঙ্খলার অবনতির কারণে ধীরে ধীরে মালদা জেলার আত্মপ্রকাশ করে। পত্রপত্রিকা গৌরদূত, মালদার খবর, মালদা সমাচার, গৌরকণ্ঠ, গৌরভূমি, উদয়ন, রূপান্তরের পথে ইত্যাদি এই জেলার বিভিন্ন পত্রপত্রিকা। এর বাইরে মালদা জেলার বিভিন্ন কবি সাহিত্যিকদের তথ্য আপনারা পাবেন আমাদের টার্গেট এসএসসি বাংলায়। তো এখানে আমি সেগুলোকে দিয়ে আর ভিডিওকে বাড়ালাম না, চলে যাই পরের জেলায়। পরের জেলা হচ্ছে আমাদের মেদিনীপুর। মেদিনীপুর নামটির উৎস সম্পর্কে কেউ কেউ বলেন যে স্থানীয় দেবতা মেদিনী মাতা অর্থাৎ বিশ্বের মা, একটি শক্তির অবতার, এই নাম অনুসারে মেদিনীপুর নাম হয়েছে। বিভাজন হয় 2002 সালে, অর্থাৎ যে পুরো মেদিনীপুর সেখান থেকে ভেঙে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর 2002 সালে হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার অধীনে 4টি মহকুমা তমলুক, কাঁথি, হলদিয়া, এগরা, 26টি ব্লক এবং 29টি থানা রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা 3টি মহকুমা নিয়ে গঠিত: মেদিনীপুর সদর, খড়গপুর এবং ঘাটাল। ব্লক হচ্ছে 21টি। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, রাজনারায়ণ বসু, বীরেন্দ্রনাথ শাসমল, মাতঙ্গিনী হাজরা। যদি এনাদের সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এরপর চলে আসি আমাদের পরবর্তী জেলা দিনাজপুরে। অবিভক্ত দিনাজপুর জেলা পুন্ড্র রাজ্যের অংশ ছিল। পুরো পুন্ড্র মৌর্য সাম্রাজ্যের অংশ এবং খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে এই অঞ্চলে জৈন ধর্ম ছড়িয়ে পড়ে। তাদের রাজধানী ছিল পুন্ড্রবর্ধন। দেশভাগের সময় পশ্চিম দিনাজপুর ভারতের অংশ হয়েছিল। অর্থাৎ অবিভক্ত দিনাজপুর থেকে ভারতে দেশভাগের সময় পশ্চিম দিনাজপুর এলো। এরপরে উত্তর দিনাজপুর জেলাটি এপ্রিল 1992 সালে পশ্চিম দিনাজপুর জেলাকে বিভক্ত করার পর তৈরি করা হয়। মহকুমা আছে 2টো, রায়গঞ্জ, ইসলামপুর। ব্লকের সংখ্যা 9টি। দক্ষিণ দিনাজপুর মহকুমা 2টি, বালুরঘাট এবং গঙ্গারামপুর। ব্লকের সংখ্যা 8টি। স্মরণীয় ব্যক্তিত্ব দেখুন চন্দ্র গমিন, দিনাজপুরের অত্যন্ত প্রসিদ্ধ ব্যক্তি, যিনি চান্দ্র ব্যাকরণ
রচনা করেছিলেন। পাণিনির সূত্রগুলিকে তিনি নতুন প্রণালীতে বিভক্ত করে দেখিয়েছিলেন। অতীশ দীপঙ্কর, বৌদ্ধ আচার্য দীপঙ্কর শ্রীজ্ঞান আদি দিনাজপুর জেলার সুরহর গ্রামে জন্মগ্রহণ করেন। সন্ধ্যাকর নন্দী, যিনি রামচরিত রচয়িতা। এছাড়া চর্যাপদকর্তা কৃষ্ণপা বা কান্নপা দিনাজপুর জেলার ব্যক্তি বলেই মনে করা হয়। আধুনিক যুগের নারায়ণ গঙ্গোপাধ্যায় এই দিনাজপুর জেলার সাহিত্যিক। তার সম্পর্কে বিস্তৃত জানতে হলে আমাদের টার্গেট বাংলা ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এরপরে চলে আসি আমাদের পশ্চিম বর্ধমান। 7ই এপ্রিল 2017 বর্ধমান জেলা ভেঙে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটি জেলাতে বিভক্ত হয়। এখান থেকে আপনারা অবশ্যই জানেন যে ধর্মমঙ্গল কাব্য এবং সেই সূত্রে ইছাই ঘোষের দেউল এই পশ্চিম বর্ধমানে কিন্তু অবস্থিত, অজয় নদের তীরে গৌরাঙ্গপুর এলাকায়, এবং মনে করা হয় যে এই দেউলটি ইছাই ঘোষের বংশধররা নির্মাণ করেছিলেন। এরপর দেখুন চুরুলিয়া, এটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলাম সম্পর্কে আপনারা জানেন, তার জন্মস্থান সম্পর্কে এবার যারা আসানসোল এলাকা থেকে আছেন তারা খুব ভালো জানবেন। তো এই চুরুলিয়াতে কাজী নজরুল ইসলামের জন্মস্থান এবং তার স্ত্রী প্রমীলা দেবীর সমাধিস্থল রয়েছে। এছাড়া এখানে নজরুল একাডেমি রয়েছে, যেটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়। এরপরে আমরা দেখে নেব হুগলি জেলা সম্পর্কে। হুগলি জেলা সম্পর্কে অনেক কিছুই বলার আছে, তবে বিশেষত এটি একটি ইন্টারেস্টিং বিষয় যে বরফ তোলার মাঠ, এই নামটি কেন হলো? না, 1833 খ্রিস্টাব্দে ভারতে প্রথম বরফ তৈরি করা হতো যে স্থানে, সেটা হচ্ছে হুগলি। এর আগে কি হতো, আমেরিকা থেকে বরফ নিয়ে আসা হতো। তো এখানে প্রথম বরফ তৈরি করা হয়। তো এই স্থানটি আজও আছে। এই স্থানের কাছাকাছি কেউ আছেন কিনা কমেন্টে জানাবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে যে প্রথম মুদ্রা যন্ত্র 1778 সালে এই মুদ্রা যন্ত্র প্রথম হুগলিতে স্থাপিত হচ্ছে, এবং এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ হ্যালেট কর্তৃক যে প্রকাশিত হচ্ছে তাই হুগলি থেকে। সেদিক থেকে কিন্তু আমাদের বাংলা সাহিত্য ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে হুগলি নিবাসী S.K. ধর সর্বপ্রথম দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেন। 1730 খ্রিস্টাব্দে দানবীর হাজি মহসিন হুগলিতে জন্মগ্রহণ করেন। অনেকেই হুগলি মহসিন কলেজ থেকে পড়াশোনা করেন বা এখনও হয়তো করছেন, যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যে। তো এই যে মহসিন কলেজ, এটি কিন্তু হাজি মহসিন তাঁর দেওয়া দানপত্র বা তার যে ফান্ড, মহসিন ফান্ড, সেখান থেকে তৈরি। শুধু এই কলেজ না, ইমামবাড়া হাসপাতাল, হুগলি ইমামবাড়া, এই সব কিছু কিন্তু হাজি মহসিনের যে দেওয়া ফান্ড, যে দানপত্র, টাকা পয়সা, তার সম্পত্তি, সেখান থেকে কিন্তু আছে। আচ্ছা, আর একটা বিষয় এখানে আমরা উল্লেখ করব, সেটা হচ্ছে যে আমরা প্রবাদ হিসেবে জানি যে লাগে টাকা দেবে গৌরী সেন। এই গৌরী সেন কে? গৌরী সেন, যিনি যার পুরো নাম হচ্ছে গৌরী শঙ্কর সেন, তিনি প্রচুর সম্পত্তির অধিকারী হয়েছিলেন অনেক পরিশ্রম করে। তার বিস্তৃত ইতিহাস আছে। তো তিনি মূলত খ্যাত ছিলেন যে দিন দুঃখী মানুষেরকে মানে তিনি অকাতরে দান করতেন। এমনকি কোনো দোকানে কোনো তার বলাই থাকতো যে যে কেউ এসে যদি খেয়ে যায়, খেতে পারে, টাকা আমি দিয়ে দেবো। তো এইভাবে এরকম হয়েছিল যে কেউ যদি কোনো কাজে কর্মে অর্থের জন্য আটকা পড়ে যাচ্ছে, তো এই গৌরী সেনের কাছে গিয়ে সাহায্য চাইলে কিন্তু তিনি অকাতরে দান করে দিতেন। সেই জন্য এই প্রবাদটা চলে এসছে যে লাগে টাকা দেবে গৌরী সেন। তো আমরা এই পর্যন্ত মোটামুটি কতগুলো জেলা সম্পর্কে যা ইনফরমেশন পেয়েছি সেগুলো দিলাম। আর কবি সাহিত্যিক সম্পর্কে আমি অবশ্যই বলবো, বা আগেও বলেছি যে আমাদের টার্গেট বাংলা ওয়েবসাইট ভিজিট করুন। সেখানে জেলার
কবি সাহিত্যিক সম্পর্কে বিস্তৃত তথ্য দেওয়া আছে, একেবারে খুঁটিনাটি তথ্য আপনারা পেয়ে যাবেন। তো তার বাইরেও যে তথ্যগুলি রয়েছে সেগুলো আমি এখানে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, আর এরপরে কোন জেলা নিয়ে আপনাদের তথ্য জানানো যেতে পারে সেটা জানাবেন অবশ্যই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।